কাগজ জ্বালাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে থেকে, সাথে আছে আমি শামীম জাহেদি। বিদ্যুতের নানা অভিযোগের বিষয়ে অভিযোগ করেও প্রতিকার মেলে না গ্রাহকদের। এই কারণে বেশিরভাগ গ্রাহক কর্তৃপক্ষের কাছে গিয়ে কোনো অভিযোগও পেশ করেন না। শ্রীলঙ্কা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এসে এবং বাংলাদেশের পাই স্ট্র্যাটেজির এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। আজ আমাদের আলোচনার বিষয় বিদ্যুৎ খাতে গ্রাহক সেবা। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম শামসুল আলম এবং পাই স্ট্র্যাটেজি কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার পিয়াল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিদ্যুতের নানা সমস্যার বিষয়ে অভিযোগ করেও প্রতিকার মেলে না গ্রাহকদের। এ কারণে বেশিরভাগ গ্রাহক কর্তৃপক্ষের কাছে এ নিয়ে কোনো অভিযোগও করেন না। শ্রীলঙ্কা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়া ও বাংলাদেশের পাই স্ট্র্যাটেজির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণার আওতায় বিদ্যুৎ সেবা নিয়ে বাংলাদেশে 915 জন ক্ষুদ্র উদ্যোক্তার উপর চালানো জরিপে দেখা যায় প্রায় 78% ক্ষুদ্র উদ্যোক্তা সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের কাছে কোনো রকম অভিযোগ করেন না, কারণ তারা মনে করেন অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাবে না। এছাড়া 10% উদ্যোক্তা জানেন না কিভাবে অভিযোগ করতে হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিদ্যুৎ বিতরণে প্রতিযোগিতার অভাব গ্রাহক সেবা উন্নয়নে একটি বাধা। এক্ষেত্রে বিতরণ কর্তৃপক্ষগুলোকে গ্রাহকের অভিযোগ গুরুত্বের সাথে নেওয়া উচিত বলে মতামত দেন তারা। I think if we can start looking at customers as a resource, বিতরণ কর্তৃপক্ষগুলোর উচিত গ্রাহকদের সম্পদ হিসেবে বিবেচনা করা, কারণ গ্রাহকরা অভিযোগের মাধ্যমে সেবা প্রদানে কর্তৃপক্ষের সমস্যা ও ব্যর্থতা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে। গ্রাহক ব্যবস্থাপনায় সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো অভিযোগের সঠিক ও দ্রুত সমাধান। বিদ্যুতের জন্য এদেশের গ্রাহকরা পুরোপুরিভাবে সরকারের উপর নির্ভর করে, বিকল্পের কোনো সুযোগ নেই। যে কোনো খাতেই প্রতিযোগিতার অভাব গ্রাহক সেবা উন্নয়নের একটি বড় বাধা। বিদ্যুৎ খাত তেমনই একটি। এছাড়া গ্রাহকরা তাদের অধিকারের বিষয়েও খুব একটা সচেতন না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ডক্টর শামসুল আলম এবং জনাব পিয়াল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? ডক্টর আলম, আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ খাতে যে গ্রাহকরা তারা একেবারেই সেবা পাচ্ছেন না, এবং এই যে একটা সমীক্ষা করা হয়েছে, স্টাডি করা হয়েছে, সেখানে মূল একটা কারণ দেখানোর প্রতিবেদন, যারা যেহেতু এরা সবগুলোই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ এদের মধ্যে প্রতিযোগিতাটা নেই, এবং যার ফলে তারা ওই একটা তাগিদ অনুভব করে না। আপনার কি মনে হয় যে এটা একটা বড় কারণ? এছাড়া এখান থেকে আসলে সমাধানের একটা উপায় আছে? বেসরকারি করে সমাধান হবে? এর মার্কেটটা তো মনোপলি, অ্যাবসলিউটলি মনোপলি মার্কেট, এবং সেই মনোপলি জায়গাটা রাষ্ট্রের রেগুলেটরি কর্তৃত্বটাকে সুদৃঢ় হতে হবে। এবং আপনার বিদ্যুতের বিতরণ ব্যয় সরকার ঠিক করে দেয়, ট্যারিফ সরকার ঠিক করে দেয়, তারপরে উৎপাদন ব্যয় কার কাছ থেকে কি দামে কিনবে সেটা সরকার ঠিক করে দেয়। সুতরাং ব্যবসাটা বলতে পারেন যে কোনো ঝুঁকি নেই, সেটা প্রাইভেট সেক্টরই হোক, আর সরকার তো যদি ভর্তুকি দিতে পারেন। সুতরাং প্রতিযোগিতার জায়গাটা এই শর্ত, এই অবস্থা বিদ্যমান থাকার কারণে, যেমন অন্য সেক্টরে এই বিষয়টি একটা ব্যালেন্স আছে, যে প্রতিযোগিতায় টেকার জন্য দেখা যাচ্ছে যে টেলিকম রেগুলেটরি সেক্টরে আপনার কল রেট কমে যাচ্ছে, তারা তাদের বাজারে টিকে থাকার জন্য। কিন্তু ওই জায়গাটা তো বিদ্যুৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য না। সেবা দেওয়ার বিষয়টি যদি ওর সঙ্গে প্রপোর্শনেট হতো এবং এই জায়গাটা যদি অল্টারনেট সার্ভিস পাওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে অটোমেটিক্যালি আপনার সিচুয়েশন ইমপ্রুভ করতো। তো সেই জায়গাটা তৈরি করার ব্যাপারে যে ধরনের বিচার বিশ্লেষণ, যে ধরনের আপনার গবেষণা দরকার সরকারের মধ্যে, সরকার কোনো ক্ষেত্রেই এই বিষয়টি কাজ করছে না, বিদ্যুৎ ক্ষেত্রেও করছে না। সুতরাং এই অবস্থা থেকে খুব দ্রুত বেরিয়ে আসার সুযোগ আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ ডক্টর আলম। আমি ফিরে আসবো। যারা পিয়াল ইসলাম, আপনারা যে গবেষণাটা করলেন লার্ন এশিয়া এবং পাই স্ট্র্যাটেজি মিলে যেটা করলেন, এখানে কি ওই কাস্টমারদের দিক থেকে কোনো সাজেশন ছিল যে তারা আসলে এখান থেকে কীভাবে মুক্তি পেতে পারে? আর কোনো উপায় ছিল? ধন্যবাদ। আমি একটু সার্ভেটার সম্বন্ধে বলি। এটা 3টা দেশ মিলে করা হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। কালেকটিভলি 3180 জন মানুষকে, মোস্টলি মাইক্রো এন্টারপ্রেনার্স, ওনাদেরকে নিয়ে সার্ভেটা করা। বাংলাদেশে ছিল 915 জন। তো এটার প্রাইমারি ফোকাসটা ছিল কাস্টমার সেন্ট্রিসিটি থেকে, যে কাস্টমাররা কি চায়, কি পাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস যেটা ডক্টর আলম বললেন, আই অ্যাবসলিউটলি এগ্রি, যে কম্পিটিশনের অভাবে আমাদের কাস্টমার সার্ভিস হয়তো ওরকম করে ইমপ্রুভ হচ্ছে না। কিন্তু কম্পিটিশন ছাড়াও কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করার জন্য আরও অনেক বেনিফিট একটা মনোপলি পেতেও পারে, যেরকম তাদের কস্ট কমতে পারে। একটা ছোট এক্সাম্পল দিই, যদি আমাদের
প্রিপেড মিটার একটা আমরা দেখছি কিছু জায়গায় শুরু হয়েছে। আচ্ছা, ওটা থেকে দেখা যাচ্ছে যারা ইভেন মোনোপলি ডেস্কো বলি, পিডিবি বলি, ওনারা ডেফিনেটলি কিছুটা কস্ট কমাতে পারছে, বিল এরিয়ার্স কমছে। সো বেনিফিটগুলো মোনোপলির পক্ষেও পাওয়া সম্ভব কম্পিটিটিভ এনভায়রনমেন্টে না পৌঁছেও, যদিও আলটিমেটলি কম্পিটিটিভ এনভায়রনমেন্টে পৌঁছা উচিত, পৌঁছতেই হবে এবং আমরাও সেটা মনে করি। কিন্তু কাস্টমার সেন্ট্রিসিটি ইমপ্রুভমেন্টটা ওটার পাশাপাশি হতে পারে, ওটা হলেই যে করতে হবে এমন কথা নয়। আর কাস্টমারের যেটা দেখছি আমরা সার্ভে থেকে যে ভালো খারাপ দুদিকটাই আছে, হ্যাঁ, যেমন কাস্টমাররা কিছু, আমি একটু কোট করি আমাদের সার্ভে থেকে, যেরকম ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা কম্পেয়ার করলে বাংলাদেশে কারেন্ট সবচেয়ে বেশি যায়, 97% বলছে যে গত এক বছরে অ্যাটলিস্ট একবার দুবার কারেন্ট গিয়েছে। আমাদের এখানে সবাই ওটা আমরা অ্যাটেস্ট করতে পারি। ইন্ডিয়াতে 72, শ্রীলঙ্কাতে 84। বা আমরা ইনঅ্যাকুরেট বিলের জন্য যখন তাদেরকে প্রশ্ন করেছি আমরা দেখেছি যে 18% রেসপন্ডেন্টস বলেছে যে বাংলাদেশে তারা ইনঅ্যাকুরেট বিলস পেয়েছে এবং তারপরে সেটা নিয়ে মিটিগেশনের জন্য চেষ্টা করেছে। ওই নাম্বারটা ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কাতে 6 আর 2%। সো এখানেও বেশ কিছু ইমপ্রুভমেন্ট অপরচুনিটিস আমাদের কাছে মনে হয় আছে। ডক্টর আলম, আপনার কি মনে হয় যে এই যে বিতরণ কোম্পানিগুলো যারা করছে তাদের মধ্যে কি তাদের তো একটা দায়িত্ব আছে মানুষকে সেবাটা দেওয়ার, এই সেবা যদি তারা না দিতে পারে, এখন যেহেতু মনোপলি ব্যবসা তাদের তো কোনো মাথা ব্যথা নেই, সরকারের কি দায়িত্ব আছে কিনা বা সেই ক্ষেত্রে কি করতে পারে? এবং যেহেতু কর্পোরেটাইজ হয়ে গেছে, হ্যাঁ, এখন সবগুলোই কোম্পানি অলমোস্ট কর্পোরেটাইজড হয়ে গেছে, এটা বাণিজ্যিকভাবে চলছে এবং এই অথরিটিটা দেখার, সরকারের যে অথরিটিটা সেটা রেগুলেটরি কমিশনের হাতে। রেগুলেটরি কমিশন যেসব প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তির কৌশল অবলম্বন করছে সেটা এডিকুয়েট না, এবং রেগুলেটরি কমিশনের কারিগরি সামর্থ্য, প্রশাসনিক সামর্থ্য এখন পর্যন্ত ওই পর্যায়ে আসেনি। তারা অনেক ক্ষেত্রেই যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই জিনিসগুলোর জন্য এমপাওয়ার্ড, তারা আপনারা কিছুদিন আগে শুনেছেন যে অবৈধ কানেকশন দেওয়া হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে। এই অবৈধ কানেকশনটা বৈধ করার জন্য একজন সাংসদ অলরেডি ডিক্লারেশন দিয়েছে নারায়ণগঞ্জে, তিতাসের ওই এলাকায়, সিদ্ধিরগঞ্জ এলাকায়, যে সে সব বৈধ করে দেবে। তো এই যে ব্যাপারটা, আনহোলি অ্যালায়েন্স, চুরিটাকে সমর্থন করছে প্রজাতন্ত্র। তো সেই জায়গা যদি অবস্থা হয় তাহলে আপনি এই অবস্থার প্রতিকারটা কিভাবে আসবে, রেগুলেটরি কমিশন কিভাবে তার অথরিটি এক্সারসাইজ করবে? এবং এই জায়গাগুলো আমরা যেখানেই কথা বলতে যাই কেননা কোনো না কোনোভাবে আমরা আনঅ্যাড্রেস, আমাদের কথার বাইরে রাখি। এখন কথার বাইরে রেখে তো আপনি সমস্যার সমাধান করতে, এই জায়গাগুলো আগে আসতে হবে। জনগণের যদি 18,000 অবৈধ কানেকশন বৈধ করলে 18,000 ভোট পাওয়া যাবে, সেখানে উচিত কি অনুচিত, এই সিস্টেম বাঁচবে কি বাঁচবে না, সেই বিবেচনা যদি সংসদ সদস্যের মাথায় কাজ করে এবং সেটাই যদি সরকারের সিদ্ধান্ত হিসেবে আসে, এর আগে কয়েক লাখ আপনার এখানে বসেই আপনার পেট্রোবাংলা চেয়ারম্যান বলে গেছে যে আমি রেভিনিউ পাচ্ছি না, তাদেরকে বৈধ করতে হবে। তারপর ট্রান্সমিশন লাইন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, সেই ট্রান্সমিশন লাইনগুলো ক্যাপাসিটির সঙ্গে বা মানে জ্বালানি সরবরাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেটা দেখা হচ্ছে না, কারণ ভোট পাওয়া যাবে, এ কথাটা তিনি নিজেই বলে গেছেন। তো সেই সব বিষয় যখন বিবেচনাটা প্রাধান্য পেয়ে যায় তখন এইসব বিষয় আর প্রাধান্য পায় না, গুরুত্ব পায় না। ধন্যবাদ। জনাব পিয়াল ইসলাম, আপনার কি মনে হয় যে, আমি ধরে নিচ্ছি এগুলো এখনো সরকারি প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু আমরা যদি একটু টেকনোলজির দিকে যাই, প্রযুক্তি যদি এখানে ইনস্টল করা যায়, সেক্ষেত্রে চুরি বা আমি যদি সিস্টেম লস যেটা বলা হয়ে থাকে, সেইখানে কমানোর কোনো উপায় আছে কিনা? কানেকশন পেতে হলে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, বিল তো হয়তো এখন অনলাইন কেউ কেউ দিচ্ছে, কোনো কোন কোম্পানি দেওয়া যাচ্ছে, সো এইখানে আমরা প্রযুক্তির কতখানি সাহায্য নিতে পারি? সো ওটা বলার আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, কাস্টমার সার্ভিস বা কাস্টমার সেন্ট্রিসিটি বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট সেক্টর থেকে বলি। সো এয়ারলাইন্স, একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা কেস আমরা একবার দেখেছি এই প্রজেক্টের সময় এবং আগেও। সেটা হচ্ছে যে একটা মা তার একটা ছোট বেবি কিনে ফ্লাই করছে, বেবিটার মুখে একটা সুদার আছে, কিছু কাঁদলে মুখে ঢুকিয়ে দেয়। তো প্রথমবার যখন প্লেন তখন টেক অফ করেনি, সো পড়ে গেল ফ্লোরের ভিতরে। একজন সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্টুয়ার্ডেস দৌড়ে এসে সেটা তুলে দিল, তুলে সাথে দিল না, সে আগে গরম পানি দিয়ে ধুয়ে এনে মাকে দিল, বেবিটার মুখে আবার দিল, কিছুক্ষণ পরে বেবিটা আবার ফেললো। এবার যখন ধুতে নিয়ে গেলেন এয়ার হোস্টেস, ফিরে এসে সাথে একটা উলের সুতো দিয়ে সেফটি পিন দিয়ে সেই বেবিটার জামার সাথে লাগিয়ে দিল, যাতে এর পরের বার পড়লে মাটিতে না পড়ে। তো কাস্টমার সেন্ট্রিসিটির অর্থটা হচ্ছে যে সারাটাক্ষণ অ্যান্টিসিপেট করা আমার কাস্টমার কি চায়, এখন কি চায়, এই প্রবলেমটাই শুধু সলভ করে না, ফিউচারের নিডটাও অ্যান্টিসিপেট করার মতো। যে কেন সিঙ্গাপুর এয়ারলাইন্স ওদের স্টকে সুতো রাখে, কেন সেফটি পিন রাখে,
এই যে একটা কালচার চেঞ্জ, হ্যাঁ, অর্গানাইজেশনাল কালচার, ওই জায়গা থেকে চিন্তা করলে টেকনোলজি ইজ ডেফিনেটলি একটা বড় অংশ। বিরতির পরে আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, সময় হলো একটা বিরতি যাবার। ফিরতে শিখি সাথে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি বিদ্যুৎ খাতে গ্রাহক সেবা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম শামসুল আলম এবং পাই স্ট্র্যাটেজি কনসাল্টিং এর ম্যানেজিং পার্টনার পিয়াল ইসলাম। জনাব ইসলাম এবং জনাব আলম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর আলম, বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যেখানে আমরা সবাই বলছিলাম যে সেবা পাওয়াটা খুব দুরূহ ব্যাপার, যেহেতু সরকারি প্রতিষ্ঠান। এই বিদ্যুৎ বিতরণের যে কোম্পানিগুলোকে পুরোপুরি বেসরকারি খাতে সেটা কেমন হয়? সমস্যা যেটা, যে প্রযুক্তি তো সব সমস্যার সমাধান দিচ্ছে, সেই বেনিফিট সব দেশের মানুষ পাচ্ছে, কিন্তু আমাদের প্রযুক্তিটা যখন বাণিজ্যিকরণ হচ্ছে, ব্যবসায় রূপান্তরিত হচ্ছে, সরকারি খাত থেকে বেসরকারি খাতে যাচ্ছে, এই সব ব্যাপারগুলোর মধ্য দিয়ে যে জিনিসটা হচ্ছে যে মানুষের সবচেয়ে যে সুযোগটা পাচ্ছে সেটা হচ্ছে ব্যয় কমছে। ব্যয় কমছে। আচ্ছা, যেমন যদি আমরা বলি যে টেলিফোন কল রেট কমে গেছে, এটা তো প্রযুক্তি উন্নয়নের ব্যাপার, কিন্তু বিদ্যুৎ খাতের ব্যাপারে যেটা হচ্ছে ব্যয় বাড়ছে। যেটাই আমরা পদক্ষেপ নিচ্ছি তাতে ব্যয় বাড়ছে, কারণ সেখানে অসাধু ব্যবসা কে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা যদি সেক্ষেত্রে আমরা বেসরকারি খাতে ছেড়ে দিই, বেসরকারি খাতেই অসাধু ব্যবসার প্রবণতাটা বেশি বাড়ছে। সেক্ষেত্রে সরকারের দায়িত্ব, রেগুলেটরের ভূমিকা, এবং সরকার সেই জায়গাটা, ওই যে বললাম যে চুরিকে প্রমোট করছেন, রাষ্ট্র চুরিকে প্রমোট করছে, এই জায়গাটা যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই সব সলিউশন টেকসই হবে না, ব্যবসাও টেকসই হবে না। যদি কোনো দেশের ব্যবসা টেকসই না হয়, সলিউশন টেকসই না হয়, তাহলে দুর্যোগ আসে। অবশ্যই আসে। সেই জায়গাটা আমাদেরকে আগে আমাদের সামনে एग्जांपल আছে, যে আমি যদি টেলিকম সেক্টরে বলি, আর আপনার বেসরকারীকরণ কোন জায়গাটা কতটুকু করতে হবে সেটাও জুডিশিয়াসলি সিলেকশন করতে হবে, ঢালাও ভাবে নয়। ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে অভিজ্ঞতা, বাংলাদেশের যেসব সেক্টর সরকারি সাহায্য আমরা পাচ্ছি, সেবা পাচ্ছি, সেগুলো কিন্তু সেবা মানসম্মত না, আমরা প্রশ্ন তুলছি। কিন্তু যেগুলো বেসরকারি সেক্টরে কাজ করছে, আমার মনে হয় যে অ্যাটলিস্ট কাস্টমার যারা, তারা সেবা পাচ্ছেন, সার্ভিস পাচ্ছেন। কিন্তু বিদ্যুৎ খাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বিদ্যুৎ ক্ষেত্রে অনেক জায়গাতে বেসরকারীকরণ করে আমরা ভালো ফল পাইনি বা পাচ্ছি না। সেই সব জায়গাগুলো আনএড্রেস করে, এরকম আনএড্রেস থাকবে। আচ্ছা, এবং তারপরে অসাধু ব্যবসা বাড়বে এবং সেই ব্যবসার জায়গায় অসাধুতা প্রমোট হবে। সরকারি সেক্টরে বিদ্যুৎ থাকছে, বছরের বছর সিস্টেম লস হচ্ছে না। আপনার সিস্টেম লসের জায়গাটা এখন আর প্রমিনেন্ট নেই। এখন যে জায়গা প্রমিনেন্ট হয়ে গেছে অবৈধ নিয়োগ, অপর্যাপ্ত জনবল বাড়ানো, অপরিকল্পিত ব্যয়, সিস্টেম এক্সপানশন, ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন বাড়ানো, এগুলো নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ ডক্টর আলম। এই জায়গাটাই ব্যয় বেড়ে যাচ্ছে, সেই জায়গায় বেসরকারীকরণের কোনো সুযোগ নেই, কারণ সরকারের নিয়ন্ত্রণের জায়গা ওটা থাকবেই। কারণ কনস্ট্রাকশন তো, লাইন কনস্ট্রাকশন তো বেসরকারি খাতে রাখা যাবে না। জনাব পিয়াল ইসলাম, আপনার কাছে প্রশ্ন। আপনি বলছিলেন বিরতি যাওয়ার আগে কথা বলছিলাম যে আমরা বলছিলাম যে আমরা যদি টেকনোলজির দিকে, প্রযুক্তির দিকে এগোতে থাকি, তাহলে কি এই সরকারি প্রতিষ্ঠান রেখেও কি সেবার মান বাড়ানো সম্ভব কিনা, সিস্টেম লস বা চুরি বন্ধ করা সম্ভব কিনা, কি সম্ভব কিনা? আসলে আমাদের কাছে মনে হয় যে কিছুটা সম্ভব। পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে সেবা পৌঁছতে হলে আমাদের প্রাইভেটাইজেশনের দিকে যেতে হবে, ডেফিনেটলি। আমি জাস্ট দুটো এক্সাম্পল দিয়ে বলি আমাদের সেক্টর। আপনি বললেন টেলিকমের কথা, ডক্টর আলমও বললেন, আমাদের এয়ারলাইন এর কথা যদি চিন্তা করি, এক্সাম্পল যেখানে কিছু প্রাইভেটাইজেশন হয়েছে, বিমানের পাশাপাশি রিজেন্ট বলি, অন্যান্য এয়ারলাইন্স বলি এসছে, আমরা সেবা পাচ্ছি, কিছুটা ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, টেলিভিশন চ্যানেল, আমরা আজকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে বসে আছি। 15-20 বছর আগে একটাই টিভি চ্যানেল ছিল আমাদের, এখন 30-40টা হতে কি আমাদের সার্ভিস ইমপ্রুভ হচ্ছে না, চয়েস বাড়ছে না? বাড়ছে তো বটেই। ইভেন আমরা যদি ব্যাংকের দিকে তাকাই, যেটা হাইলি রেগুলেটেড একটা এনভায়রনমেন্ট, ওখানেও কিন্তু 4-5টা সরকারি ব্যাংক প্রথম দিকে শুধু ওরাই সেবা দিতেন, পরে 54+9 আস্তে আস্তে আমাদের চয়েসেস বেড়েছে। এর মানে এই না যে সরকারি যে সংস্থাগুলো ছিল, সরকারি ব্যাংকগুলো যে খারাপ ব্যবসা করছে তা নয়, তাদেরও কিন্তু এই কম্পিটিশনের আওতায় ইমপ্রুভমেন্ট এসেছে। সোনালী ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, ওগুলো কিছুটা তালে তালে এগিয়ে এসছে।
সো ওভারঅল প্রাইভেটাইজেশনটাতে কিরকম প্রাইভেটাইজেশন সেটা হচ্ছে রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমার কাছে মনে হয় যেটা ডক্টর আলমও বলছিলেন যে শুধু ঢালাওভাবে সম্ভব না, উই এগ্রি উইথ দ্যাট, কিন্তু ওইদিকে এগোনোটা যে খুবই জরুরি সেটা ডেফিনেটলি আমরা বিশ্বাস করি। আর টেকনোলজির ব্যাপারে এই মনোপলি থাকা অবস্থাতেও কিছু ইমপ্রুভ করা সম্ভব। যেরকম আমরা যদি একটা কাস্টমারকে একটা সিঙ্গেল ভিউ নিয়ে চিন্তা করি, সে একটা ডেস্কো বা ডিপিডিসির অফিসে গেল বা ফোনে কথা বললো বা যেখানেই বলি, আমি যদি খুব তাড়াতাড়ি তাকে আইডেন্টিফাই করতে পারি যিনি হচ্ছে শামীম জাহেদি, এনার বাড়ি এখানে, এনার ইলেকট্রিসিটি কানেকশন এত, এই পুরো ভিউটা যদি একবারে পেয়ে যাই কনসিস্টেন্ট বেসিসে, অফকোর্স আমার সার্ভিস ডেলিভারি করতে ইমপ্রুভ সুযোগ পাবে। আমাদের বিলটা নিয়ে যদি আমি একটু বলি, যে এখন একটা বিলে অনেক মানুষের পক্ষে আমাদের সার্ভে থেকে দেখেছি বুঝতেই পারে না কারেন্ট যে ইলেকট্রিসিটি বিলগুলো, প্রথম হচ্ছে ইংরেজিতে, যদিও আমাদের রেগুলেশন আছে যেটা বাংলা করতে হবে, দিকে যাচ্ছে, সময় লাগছে ফর সাম রিজন, কিন্তু ওখানে যদি আমরা ছোট্ট ছবি দিয়ে দেখিয়ে দিই যে আমার গত বছর এই সময় কনসাম্পশন কত ছিল, বা আমার প্রতিবেশী যারা আমার চারপাশে থাকেন ওনাদের অ্যাভারেজ কনসাম্পশন কত, তখন সেখান থেকে কিন্তু আমার একটা শিক্ষা নেওয়ার, নিজের কনসাম্পশন প্যাটার্ন ইমপ্রুভ করার একটা সুযোগ চলে আসবে। সো টেকনোলজি দিয়ে এক্সিস্টিং মনোপলি স্ট্রাকচারেও আমাদের ধারণা কিছু কিছু ডিমেনশনে কাস্টমার সেন্ট্রিসিটি ইমপ্রুভ করা সম্ভব, বাট আলটিমেটলি প্রাইভেটাইজেশনে গেলে সেটা আরো অনেকভাবে এগোবে। হ্যাঁ, ডক্টর আলম, আপনি যেটা বলছিলেন যে জুডিশিয়াসলি করতে হবে, খুব চিন্তা করে করতে হবে, এইটাকে আপনি একটু ব্যাখ্যা করবেন। যেমন ধরুন পলিসির জায়গাটা, আমরা প্রথমেই যে পলিসিতে এখন চলছি যে পুরা সেক্টরটার প্রোডাকশন সেক্টর, সেটা জ্বালানি হোক আর হচ্ছে বিদ্যুৎই হোক, আপস্ট্রিমে এটা বেসরকারি খাতে দিয়ে করাবো। এখন সেই জায়গাটা যদি আমরা শৃঙ্খলা না আনতে পারি, জানতে চাচ্ছি আপনার কাছে, সরকারের দায়িত্ব কি ব্যবসা করা নাকি ব্যবসাকে ফ্যাসিলিটেট করা? সরকারের দায়িত্ব হচ্ছে সেবা নিশ্চিত করা, এবং সেই সেবা করতে যে যদি সরকার তো ব্যবসা করবে না, সেবাই করবে। এক্স্যাক্টলি, সেখানে সরকার শুধুমাত্র রেগুলেটরি ভূমিকা পালন করে, সেটা কি ভালো হয় না? সরকার তো সেই জায়গায় নেই এখন। সরকার সেটাই হওয়া উচিত না, সরকার বেসরকারি খাত ফেল করার পরে সরকার পার্টনারশিপে ব্যবসা করতে গেছে, এই জায়গাটাও ফেল করবে। কারণ সরকার যদি রেগুলেটরি দায়িত্বে থাকে তাহলে নজরদারিটা বাড়ে। এখন বেসরকারি খাতের মানে তার বৈধ অবৈধ ভালো খারাপ কাজে সবই সে পার্টনার হয়ে গেল, তাহলে এই নজরদারিটা কে করবে, এই খবরদারিটা কে করবে, রেগুলেটরি অথরিটিটা কিভাবে এক্সারসাইজ হবে? এটাই বলছিলাম, সরকার যদি তার ব্যবসার অংশটাকে মানে সম্পূর্ণ আলাদা করে ফেলে এবং সে সম্পূর্ণ রেগুলেট করে, এবং সেই জায়গাটা তো আমি যদি টেলিকম কথা ক্ষেত্রেই বলি যে বিটিসিএলও আছে, আবার নিজে আবার একটা রেগুলেটর এক ধরনের পিটিআরসি সেদিনের কথা, তখন কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দেয়। সেইটা থেকে যদি আলাদা হয় তাহলে কি সার্ভিসটা ভালো হয় না? এবং সেটাও তো ছিল, কিন্তু সরকার তো সেই জায়গাটা সফল হতে পারিনি। হ্যাঁ, সেটাই পারিনি, কেন পারলো না সেই আলোচনাটা তো আমরা কখনো করলাম না। সেই আলোচনাটা ওইটা সলভ করে তারপরে ওই সলিউশন হিসেবে যদি আমরা কোনো জায়গায় যেতাম, সেটা সলভ না করে সেটাকে কবরস্থ করে সমাধিস্থ করে কোনো রকম না জেনে যে কেন মারা গেল, কেন পারলাম না, অন্য আরেকটা জায়গায় গেলাম যে সেটাকে কড়াই থেকে চুলাইতে পড়লাম। তো এই ব্যাপারগুলো তো একের পর এক যাচ্ছে, আমরা না বুঝে যাচ্ছি। দুঃখ তো সেই জায়গায়। ধন্যবাদ ডক্টর আলম, ধন্যবাদ জনাব পিয়াল ইসলাম। এই অনুষ্ঠান আসার জন্য সময় স্বল্পদিন আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।